আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর পুষ্টি অধ্যায়ে তোমাদের আগের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দিয়েছি খুব দ্রুততার সঙ্গে। ওখানে আমরা পুষ্টির বিভিন্ন পর্যায়, কত ধরনের পুষ্টি হয়, এগুলো সব বলে দিয়েছি। আলোচনা করে দিয়েছি বিএমআর, সুষম খাদ্য, বিপাক বা মেটাবলিজম, বিভিন্ন পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ, কিছু অ্যানিমেটেড ভিডিও, এগুলো দিয়ে। এরপরে ছাত্রছাত্রীদের চাহিদা মতন প্রান্তিক্সের বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, আমি দেখছিলাম যে অধিকাংশই আমি আলোচনা করে দিয়েছি, তবুও এই বই থেকে পরে আমি আবার দেখিয়ে দেবো। এই প্রান্তিক্সের বই থেকে আবার আমি আলোচনা করে দেব। ওখানে দেখছিলাম যে দন্ত সংকেত তো আমি বলেই দিয়েছি। সেই ইনসিজার, আমাদের দাঁতের একটু বলে দিই আর কি। ইনসিজার হচ্ছে দুটো থাকে, ওপরে পাটি নিচে পাটি। ওপরে পাটিতে থাকবে 16টা, নিচের পাটিতে হচ্ছে 16টা। একদিকে থাকবে কতগুলো? দুটো ইনসিজার। আই মানে আই স্ট্যান্ড ফর ইনসিজার, সি স্ট্যান্ডস ফর ক্যানাইন, ক্যানাইন মানে সাদন্ত বলে দিয়েছিলাম। আর পিএম প্রিমোলার থাকবে দুটো, মোলার থাকবে তিনটে। তাহলে একদিকে কত হচ্ছে? 3 আর 2 5, 3 আর 2 5, আর 1 6, আর 2 8, 8 এদিকে 8 এদিকে, তাহলে 8 আর 8 16, 16 16 32টা দাঁত থাকে। এরকম আরো প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি প্রান্তিক্সের বই থেকে, তোমরা দেখতে থাকো। আর সমস্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 9433914950 তে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তোমরা এই ভিডিওটা এবং আগের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বন্ধুদের মধ্যে শেয়ার করলে তখন তোমাদের সেই বন্ধুরাও যেমন জানতে পারবে, তখন সেও জানতে পেরে সেও উপকৃত হবে। শিক্ষা এমনই একটা জিনিস, যত তুমি সেটাকে ছড়িয়ে দেবে তত শিক্ষার সার্থকতা আসবে। এখন তাহলে প্রান্তিক্সের বই থেকে আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। ছাত্রছাত্রীদের চাহিদা মতন নবম শ্রেণীর আমি পুষ্টি অধ্যায়ের সমস্ত প্রশ্ন আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। মণ্ডল বসু, প্রান্তিক্স বইটির প্রকাশনা সংস্থার নাম। প্রথম প্রশ্ন, নবম শ্রেণীর নিউট্রিশন চ্যাপ্টারের আমি প্রশ্ন সমাধান করে দিচ্ছি। নিউট্রিশনে প্রথমে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, পুষ্টিকে ইংরেজিতে নিউট্রিশন বলা হয়, সবাই জানো। এখানে প্রথম প্রশ্নটি আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, খুব দ্রুততার সঙ্গে বলছি। একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো, খুব সহজ, পেপসিন। মানবদেহে পৌষ্টিকতন্ত্রে নিম্নলিখিত কোন অংশগুলি পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? খুব সহজ, মনে রেখে দিতে হবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মনে রাখতে হবে ভিলাই। ভিলাই হচ্ছে খাদ্য শোষণ করে। ভিলাইয়ের মধ্যে রক্তজালক থাকে, ল্যাকটিয়াল থাকে, ল্যাকটিয়ালগুলো ফ্যাট শোষণ করে, আর রক্তজালকগুলো খাদ্যের গ্লুকোজগুলো শোষণ করে। গ্লুকোজগুলো শোষণ করে কোথায় নিয়ে যায়? না হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে যকৃতে নিয়ে যায়, আমি যেটা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। একটি পতঙ্গভুক উদ্ভিদ হলো কলসপত্রী হবে। বিয়ের দাগের উত্তরটা হবে। কেন না, এখানে জানো যে কলসপত্রী উদ্ভিদগুলো যখনই কোনো পোকামাকড় আসে তখন সে ঢাকনার মতন অংশটা বন্ধ করে দেয় এবং তার থেকে পোকামাকড়ের শরীর দেহ থেকে নাইট্রোজেনটা শোষণ করে নেয়। মানুষের লালাগ্রন্থির সংখ্যা, খুব সহজ প্রশ্ন, পারবে প্রত্যেকে 3 জোড়া, বাম দিকে 3টে, ডান দিকে 3টে। 3টে লালাগ্রন্থির নাম আমি একবার দ্রুততার সঙ্গে বলে দিচ্ছি। একটা প্যারোটিড গ্রন্থি থাকবে কানের কাছে, তারপরে সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে সাবলিঙ্গুয়াল, জিভের নিচে থাকবে। মলভুক প্রাণী ক্যাপ্রোফ্যাগি বলা হয় ইংরেজিতে। এখানে 4টের মধ্যে আছে খরগোশ, খরগোশটা উত্তর হবে। মানে এরা কি করে? খাদ্যের পুষ্টি নেওয়ার জন্য তাদের নিজেদেরই মলযুক্ত খাবারটা আবার তারা গ্রহণ করে। এবার আমি উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। একটি দুটি বাক্যে উদাহরণ দাও। একটি পরজীবীর নাম হচ্ছে গোলকৃমি, অ্যাসক্যারিস লুমিকয়েডিস, বা ফিতাকৃমি বলতে পারো, টিনিয়া সোইলিয়াম। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের বিএমআর কত? স্ত্রীলোকের বিএমআর পুরুষদের থেকে কম, 37 কিলো ক্যালোরি প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার তলে। আবার বলছি, স্ত্রীদের বিএমআর হলো 37 কিলো ক্যালোরি প্রতি ঘন্টায় প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলের উপরে।
টায়ালিন সাবস্ট্রেটের যৌগটির নাম কি? এটা জানো যে সিদ্ধশ্বেতসার। এর আগে বলে দিয়েছিলাম সিদ্ধশ্বেতসার হচ্ছে চিড়েকে সেই জন্য বারবার করে চেবালে কি হয় না টায়ালিন উৎসেচকের প্রভাবে সেটা মল্টোজে পরিণত হয়, মল্টেজ এনজাইমের উপস্থিতিতে সেটা গ্লুকোজে পরিণত হয়। সেই জন্য চিড়েকে বারবার চেবালে, খানিকক্ষণ চেবালে আমাদের মিষ্টি লাগে। আত্তীকরণ কাকে বলে? আত্তীকরণ কথার অর্থ হচ্ছে দেহের সঙ্গে মিলিয়ে নেওয়া। এই আত্তীকরণ যে পর্যায়টা এটা কিন্তু পৌষ্টিকতন্ত্রের মধ্যে পড়ে না, এটা বাইরে যকৃতে খানিকটা পড়ে, আরেকটু খানিকটা পড়ে আমাদের কোষে। কিরকম ভাবে যায় না আমাদের খাদ্যরসগুলো, খুব দ্রুততার সঙ্গে বলছি, খাদ্যরসগুলো শোষণ করার পরে সেগুলো হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে যকৃতে আসে, যকৃতের কাছে যকৃতের কোষে খানিকটা হচ্ছে অ্যাসিমিলেটেড হয়, তারপরে সেটা হেপাটিক ভেন এবং নিম্ন ঊর্ধ্বময় শিরা এগুলোর মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে চলে আসে। হৃৎপিণ্ড থেকে রক্ত আবার ফুসফুসে গিয়ে শোধিত হয়ে মহাধমনীর মধ্যে দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। যখন প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছে যায় তখন সেই কোষের খাদ্যগুলো, বিশেষ করে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কোষের মধ্যে অঙ্গীভূত হয়। সেই অঙ্গীভূত হওয়াটাকে বলা হচ্ছে আত্তীকরণ। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। অনেক সময় ক্লিয়ার থাকে না, ধারণা ঠিক থাকে না ছাত্রছাত্রীদের, তাই জন্য আমি একটু ব্যাখ্যা করে বলে দিলাম। আগের যে ভিডিওটা আছে সেটাতে খুব ভালো করে অনেকক্ষণ ধরে বলে দিয়েছি। মানুষের পাকস্থলীকে দেখতে কিরকম, একটু যে অক্ষরের মতন, বা বাংলায় অনেকটা 5 অক্ষরের মতন বলতেও পারো, অসুবিধা কিছু নেই। শূন্যস্থান পূরণ করো। কি লিখেছে? HCl ক্ষরণ করে অক্সিনোটিক গ্ল্যান্ড, অক্সিনোটিক কোষ আছে আমাদের পাকস্থলীর মধ্যে, তারা হচ্ছে কি HCl ক্ষরণ করে। মানুষের লালাগ্রন্থির সংখ্যা কত? 3 জোড়া। পিত্তরস ক্ষরণ করে কে? না যকৃৎ। যকৃৎরা থেকে ক্ষরিত রস গল ব্লাডার বা পিত্তথলিতে এসে জমা হয়, পরে আবার চলে আসে। র্যাপ্লেসিয়া, স্বর্ণলতা, র্যাপ্লেসিয়া, শ্বেতচন্দন, এগুলো হলো কি পরজীবী উদ্ভিদ। পরজীবী মানে প্যারাসাইট উদ্ভিদ। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। উদ্ভিদের পুষ্টি হলো হলোজৈবিক পুষ্টি, এটা হলো ভুল, কারণ উদ্ভিদের পুষ্টি হলো হলোফাইটিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টি বলা হয় যে পুষ্টি পদ্ধতিতে সরল খাদ্য জটিল খাদ্যে পরিণত হয়। উদ্ভিদ কি করে? মাটি থেকে জল, খনিজ লবণ শোষণ করে। সেই জল এবং খনিজ লবণযুক্ত শোষণ করার পরে পাতাতে খাদ্য তৈরি হয়। পাতাতে খাদ্য তৈরি হওয়ার পরে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে যায়, গ্লুকোজ তৈরি হয়। তাহলে জল এবং সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড নিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, অর্থাৎ সরল খাদ্য থেকে জটিল খাদ্য তৈরি হচ্ছে বলে উদ্ভিদের পুষ্টিকে বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি। তাহলে হলোজৈবিক পুষ্টি উদাহরণটা হচ্ছে ভুল, তাহলে মানে এই বাক্যটা ভুল। মানব পুষ্টি 5টি পর্যায়, এটা ঠিকই। মানব পুষ্টি 5টা পর্যায় আছে। খাদ্য গ্রহণ, আচ্ছা, খাদ্য গৃহীত খাদ্যের হচ্ছে পরিপাক, তারপরে শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, মেন হচ্ছে 5টা পর্যায়। মানুষের শোষণ অঙ্গ যকৃৎ। আচ্ছা, এটা কি লিখেছে? এটা হচ্ছে মানুষের শোষণ অঙ্গ যকৃৎ, এটা ভুল। মানুষের শোষণ অঙ্গ একটু আগেই বলে দিলাম, ক্ষুদ্রান্তের ভিলাই। মানব পুষ্টির প্রথম পর্যায় খাদ্য গ্রহণ, হ্যাঁ ঠিকই আছে। মানব পুষ্টির প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ, এটা এই প্রশ্নটা ঠিকই আছে। এবার দেখো তোমাদের বলে দিয়েছে কি প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো। বোর্ডে লিখে দিয়েছিলাম, তবু বলে দিচ্ছি। ইনসিজার থাকবে 2টো, তারপরে ক্যানাইন একটা 1/1, প্রিমোলার হচ্ছে 2/2, আর হচ্ছে মোলার থাকবে 3/3। হ্যাঁ, এটা হলো একটা প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত। আর শিশুদের হলে কি হবে? শিশুদের হলে হচ্ছে ইনসিজার 2টো থাকবে, ক্যানাইন একটা থাকবে, প্রিমোলারের জায়গায় 0, প্রিমোলার 0 লিখবে, হ্যাঁ, আর মোলারের জায়গায় 3-এর জায়গায় 2 লিখবে। তার মানে প্রিমোলার 2টো কম থাকছে আর মোলার একটা কম থাকছে। তাহলে শিশুদের ক্ষেত্রে 3টে দাঁত কম থাকছে একটা সারিতে, তাহলে 3 দুগুণে 6, তাহলে উপরের দিকে 6টা কম থাকছে, নিচের দিকে 6টা কম থাকছে। তাহলে 6 কত হলো? 12। তাহলে 32 থেকে 12 বাদ দিলে 20টা। শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। এখন জানতে হবে না, উঁচু ক্লাসে উঠে পড়বে। পুষ্টিকে উপজাতি বিপাক বলে কেন? খুব সহজ প্রশ্ন। পুষ্টিকে উপজাতি বিপাক বলে কারণ পুষ্টি পদ্ধতিতে কি হয় না, জীবের বা প্রাণীদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। যে বিক্রিয়া, যে বিপাকে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে উপজাতি বিপাক। এর ফলে কি হয়? আমাদের বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে পুষ্টি, তাই পুষ্টিকে বলা হচ্ছে উপজাতি বিপাক। মিথজীবীয় পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে দুটি জীব একে অপরের সাহচর্য থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের বলা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। উদ্ভিদের ক্ষেত্রে বলতে পারো লাইকেন, এরা শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত। যে শৈবালরা হচ্ছে তাকে খাদ্য তৈরি করে আর ছত্রাক তাকে খাওয়ার জায়গা দেয়। মটর গাছ এবং রাইজোবিয়াম বলতে পারো। মটর গাছ হচ্ছে রাইজোবিয়াম বলে ব্যাকটেরিয়াটাকে নাইট্রোজেন শোষণ করার জন্য মূলে থাকে। সেই মটর গাছ রাইজোবিয়ামটাকে
থাকার জায়গা দেয়। আর রাইজোবিয়ামটা মাটি থেকে মানে মাটি এবং বাতাস ইয়ে থেকে আর কি নাইট্রোজেনটা শোষণ করে, নাইট্রোজেন শোষণ করে মটর গাছকে দেয়। এইভাবে তাদের হচ্ছে পুষ্টি পদ্ধতি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। আর যদি বলে যে মিথজীবী পুষ্টি প্রাণীদের ক্ষেত্রে বলো, মানে প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ দাও, তখন তোমরা খুব দ্রুততার সঙ্গে বলবে কি না উই পোকা এবং ট্রাইকোনিম্ফ। উই পোকার পেটের মধ্যে থাকে ট্রাইকোনিম বলে এক ধরনের ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো কি করে না সেলুলোজগুলোকে হজম করে। সেলুলোজ তাদের শরীরের মধ্যে সেলুলোজগুলোকে হজম করে দেয়। এবার উই পোকা তাহলে খেতে সুবিধা হবে, উই পোকা কাঠের থেকে শক্তি পেয়ে যাচ্ছে। আর তার বিনিময়ে উই পোকাকে মানে ট্রাইকোনিমকে থাকতে দিচ্ছে কে না উই পোকা। উই পোকা এবং ট্রাইকোনিমটের যে পুষ্টি পদ্ধতি সেটা হলো মিথজীবীয় পুষ্টি পদ্ধতির একটি উদাহরণ। পেরিস্টালটিক কাকে বলে? পাকস্থলী এবং হচ্ছে খাদ্যের নালীর কিছু কিছু অংশে বিশেষ করে পাকস্থলীর ক্ষেত্রে কি হয়, একটা মুভমেন্ট হয় সামনের দিক থেকে, মানে মানে একদম আমাদের গ্রাসনালীর অংশ থেকে আস্তে আস্তে সেই মুভমেন্টটা পাকস্থলীর দিকে চলে যায়। পাকস্থলী থেকেও মুভমেন্ট করে ক্ষুদ্রান্ত এগুলো হয়ে চলে যায়। সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে কি পেরিস্টালটিক মুভমেন্ট। একটা ঢেউয়ের মতন যায়, সেটাকে বলা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট। মানবদেহের 3 জোড়া লালাগ্রন্থির নাম লেখো। বলে দিয়েছি এর আগে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। 4 দাগের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এবার প্রান্তিক্সের বই থেকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মানব দেহের পৌষ্টিক তন্ত্রের চিহ্নিত 4টি অংশ চিত্র অঙ্কন করো। লক্ষ্য করে দেখো পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন অংশগুলো দেয়া হয়েছে। সেখানে ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের 3টে অংশ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, বৃহদান্তের অংশগুলো অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলো অন্য ছবিতে থাকলেও তোমরা লক্ষ্য করে দেখে নাও। আমি 3টে ছবি দিয়েছি, তার মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা আঁকতে পারো, এবং ইংরাজি মাধ্যমের ছেলেদের জন্যও আরো 2টো ছবি আমি দিয়ে দিলাম। এর পরের যে প্রশ্নটা, পৌষ্টিক তন্ত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করো। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমি বলে দিয়েছি আগের যে ভিডিওটাতে, আগের অংশে ব্যাখ্যা করে দিয়েছি। তবুও এই যে ভিডিওটাতে এটাতে একটু খুব দ্রুততার সঙ্গে বলছি, শুনে নাও। আমাদের কার্বোহাইড্রেটের বিপাক শুরু হয় মুখগহ্বরের মধ্যে। মুখগহ্বরের ছিদ্রশেষ স্তরের উপরে কাজ করে টায়ালিন উৎসেচক, সেটাকে মল্টোজে পরিণত করে। মল্টোজের উপরে কাজ করবে মল্টেজ এনজাইম, পরিণত করবে 2 অণু গ্লুকোজে। তারপরে সেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য চলে আসে ক্ষুদ্রান্তে। মনে রাখতে হবে পাকস্থলীর মধ্যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় না। ক্ষুদ্রান্তের মধ্যে অ্যামাইলেজ উৎসেচক আছে। অ্যামাইলেজ উৎসেচকও খানিকটা আমাদের মুখগহ্বরের স্যালিভারি গ্ল্যান্ড থেকেও নিঃসৃত হয়। অ্যামাইলেজ উৎসেচক শেষারের উপরে কাজ করে, মনে রাখতে হবে কিসে পরিণত করে, মল্টোজ। মল্টোজের উপরে কাজ করবে কে, মল্টেজ এনজাইম, কিসে পরিণত করবে, গ্লুকোজে। দুগ্ধ শর্করা বা ল্যাকটোজের উপরে কে কাজ করবে, ল্যাকটেজ এনজাইমটা। ল্যাকটোজের উপরে কে কাজ করবে, ল্যাকটেজ এনজাইম, কিসে পরিণত করবে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে। সুক্রোজের উপরে, সুক্রোজ খাদ্যবস্তু, কে কাজ করবে, সুক্রেজ এনজাইমটা, কিসে পরিণত করবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত। আর অ্যামাইলেজ উৎসেচকটা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, সেই অগ্নাশয় থেকে যে অ্যামাইলেজ উৎসেচকটা নিঃসৃত হয়, সেই অ্যামাইলেজ উৎসেচকটা কার্বোহাইড্রেট বা শেষা জাতীয় খাদ্যের উপরে কাজ করে, বলছিলাম মল্টোজে পরিণত করে। মল্টোজ থেকে আবার মল্টেজ এনজাইমটা কাজ করবে, করে 2 অণু গ্লুকোজে পরিণত করবে। এইভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ অর্থাৎ মনোশর্করা হিসেবে আমাদের শরীর কর্তৃক গৃহীত হবে। তোমাদের একটা প্রশ্ন আলোচনা না করলে পুষ্টি বিপাকটা সম্পূর্ণ হবে না বলে আমি এটা আলোচনা করে দিচ্ছি, যদিও কোনো প্রশ্নে থাকেনি। মানবদেহে বিপাকীয় সমস্যাসমূহ এবং তার কারণগুলো আমি এই বই থেকে আলোচনা করে দিচ্ছি। কয়েকটা পয়েন্ট আছে। উদরে স্থূলতা হয়, যদি ঠিক মতন বিপাকটা কাজ না করে তখন কি হয়, আমরা মোটা হয়ে যাই। উদর পেটের মধ্যে চর্বি জমা হয়। 2 নম্বর হচ্ছে আথেরোস্ক্লেরোসিস, এটা হচ্ছে রক্তবাহের প্রাচীরে ফ্যাট জমা হয়। ফ্যাট জমানো হওয়ার পরে এইরকম আথেরোস্ক্লেরোসিস হয়। লিভার সিরোসিস হয়, অত্যধিক মদ্যপানের কারণে যকৃতে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতগুলো অবলুপ্ত হয়ে গিয়ে যকৃতের কাঠিন্য দেখা যায়, তখন সিরোসিস অফ লিভার হয়। হাই ব্লাড প্রেশার, আমাদের এখানে জানতে হবে যে রক্তচাপ কতখানি না, 80 থেকে 120 মিলিমিটার পারদ চাপের সঙ্গে সমান হচ্ছে স্বাভাবিক রক্তচাপ। তার থেকে বেশি অর্থাৎ 90/140, আগে 90টা দেওয়া উচিত। প্রথমে সিস্টোলিক প্রেসার, তারপরে হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার দেয়। তাহলে 140 যদি 90 হয়ে যায় তখন কিন্তু কি হবে না, আমাদের
উচ্চ রক্তচাপ দেখা যাবে। তাহলে আমাদের স্বাভাবিক রক্তচাপ কত? না স্বাভাবিক রক্তচাপ হচ্ছে, আগে সিস্টোলিক প্রেসারটা দিতে হয়। সিস্টোলিক প্রেসার মানে যেটা বেশি, 120/80। সেটা যখন 140/90 হয়ে যাবে তখন সেটা হাই ব্লাড প্রেসার হবে, যেগুলো আমাদের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে ক্ষতি করে। ইউরেমিয়া, এখানে মানে বৃক্ক যদি ঠিক মতন প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করার কারণে ইউরিয়ার মাত্রা যদি বেশি হয় তখন হয়। আর্থাইটিস, হাড়ের রোগগুলোর মধ্যে এই সমস্ত ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তখন হচ্ছে হাড়ের রোগটা দেখা যায়। গয়টার হয়, জানো আয়োডিনের বিপাক ঠিক মতো না হলে। ডায়াবেটিস মেলিটাস একটু বলে দিই, আমাদের শর্করার পরিমাণটা বেড়ে যায়। রক্তে স্বাভাবিক শর্করার পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম, সেটা হচ্ছে বেড়ে যায়। বেড়ে গিয়ে যখন 160-70 এরকম হয়ে যায়, তখন আমাদের কি হয়? হাইপারগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া রোগটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। সেই ডায়াবেটিস মেলিটাস রোগটা হয় কেন? না পরে জানবে, ইনসুলিন হরমোনটা যদি ঠিক মতন আমাদের শরীরে কাজ না করে তাহলে রক্তের মধ্যে যে গ্লুকোজ লেভেলটা সেটা বেড়ে যায়। আর গ্লুকোজ লেভেলটা কমানোর জন্যে ডাক্তারবাবুরা যাদের হচ্ছে গ্লুকোজ লেভেল কন্ট্রোল করতে পারে না তাদের ইনসুলিন ইঞ্জেকশন দেয়, সেগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে সব জানবে। মানুষের পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র কিরকম ভাবে কাজ করে আমরা একবার জেনে নিই। এটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, স্টোমাক এবং এবং ইসোফেগাস, লিভার, এই সমস্ত নিয়ে গঠিত। ইসোফেগাস সমস্ত অংশ নিয়ে গঠিত, যেখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, 3 জোড়া লালা গ্রন্থি দেখলাম আমরা, যেগুলো আমাদের পরিপাক তৈরি করতে সাহায্য করে। প্রথমে আমাদের মুখগহ্বরে খাদ্যবস্তুগুলো জীর্ণ হচ্ছে, তারপরে ডাইজেস্টিভ এনজাইম অ্যামাইলেজ, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপরে কাজ করে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপরে কাজ করে তাকে ছোট ছোট মল্টোজে পরিণত করে। মল্টোজের উপরে কাজ করে মল্টেজ এনজাইম, যেটা গ্লুকোজে পরিণত করে। সেই সমস্ত খাদ্যগুলো আমাদের লালা রসের সঙ্গে যুক্ত হয়ে যায়। লালা রসের সঙ্গে যুক্ত হয়ে সেটা বোলাস গঠন করে এবং আমরা দেখছি যে গ্রাসনালীর মধ্যে দিয়ে সেটা পাকস্থলীতে এসে পৌঁছায়। ইসোফেগাসের মধ্যে যে গহ্বরটা আছে বা লুমেনটা আছে সেটা হচ্ছে অনেকগুলো স্তর দিয়ে আবৃত। সেই পাকস্থলীর ইসোফেগাসের মধ্যে যে সমস্ত মাস্কুলার লেয়ার গুলো আছে, সেই মাস্কুলার লেয়ার গুলোর মধ্যে বাইরের দিকে যে মাস্কুলার লেয়ার, সেগুলো এই বোলাস তৈরি করতে সাহায্য করে। আমরা দেখছি বিভিন্ন রকমের মাস্কুলার লেয়ার গুলোর কথা। সেই মাসল গুলো বোলাস তৈরি করতে সাহায্য করে এবং পেরিস্টালটিক মুভমেন্ট তৈরি করতে সাহায্য করে, যাতে খাদ্যগুলো আমাদের গহ্বর থেকে গ্রাসনালী হয়ে গ্রাসনালীর মধ্যে দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়। এখন দেখছি ইসোফেগাস এর মধ্যে দিয়ে কেমন করে লালা মিশ্রিত মানে লালা মিশ্রিত খাদ্যবস্তু পাকস্থলীতে এসে পৌঁছাচ্ছে। স্টোমাক বা পাকস্থলী 6টা অংশে বিভক্ত: কার্ডিয়াক স্টোমাক, পাইরোলিক স্টোমাক আর ফান্ডাস বা দেহ। এছাড়াও আরো অনেকগুলো ভাগ আছে। পাকস্থলীটা মাস্কুলার লেয়ার দিয়ে গঠিত, স্মুথ মাসল বা হচ্ছে সরেকোপেশি দিয়ে গঠিত, স্মুথ মাসল দিয়ে তৈরি, যেটা পেরিস্টালটিক মুভমেন্ট তৈরি করে আমাদের ক্ষেত্রে। পাকস্থলীর মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে, সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস গুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো আমাদের পাকস্থলীর মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। আর এখানে প্রচুর পরিমাণে মিউকাস স্খলিত হয়, যার ফলে সেই অ্যাসিড গুলো আমাদের দেহের কোনো ক্ষতি করতে পারে না বা পাকস্থলী কোনো ক্ষতি করতে পারে না। 1 থেকে 2 লিটার পর্যন্ত গ্যাস্ট্রিক জুস তৈরি হয় প্রত্যেক দিন। আর এখন দেখছি আমরা ইসোফেগাস থেকে কেমন ভাবে খাদ্যগুলো এসে পৌঁছচ্ছে পাকস্থলীতে একটা স্পিনচার মাসলের মধ্যে দিয়ে, যার ফলে আর ফিরে যেতে পারে না গ্যাস্ট্রিক জুস গুলো বা আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে জুস গুলো, সেগুলো ইসোফেগাসে ফিরে যেতে পারে না এই স্পিনচার মাসলটা থাকার জন্য। গ্যাস্ট্রিক জুস বা হচ্ছে পাকস্থলীর যে রস, সেটার মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং লাইপেজ নামক উৎসেচক। লাইপেজ উৎসেচকটা ফ্যাট জাতীয় খাদ্যের উপরে কাজ করে আর প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করে পেপসিন উৎসেচকটা।
এছাড়াও খাদ্যের সঙ্গে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আমাদের খাদ্যের মধ্যে চলে আসে। ব্যাকটেরিয়ার ছবি আমরা দেখছি, সেই ব্যাকটেরিয়াগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে যায়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। কেমন করে মেরে ফেলে দেখছি, ব্যাকটেরিয়াগুলো সমস্ত মারা যায় আমাদের পাকস্থলীর রসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। পাকস্থলীর রসে থাকা নিষ্ক্রিয় পেপসিনোজেন তৈরি হয় পেপসিনে। সেই পেপসিনটা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করে তাকে পেপটনে পরিণত করে, প্রোটিনটাকে পেপটনে পরিণত করে গ্যাস্ট্রিক জুসের মধ্যে। পেপটনে পরিণত করলে তার ছবিটা একটু অ্যানিমেটেড ওয়েতে দেখানোর চেষ্টা করছে। পাকস্থলীর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ভিটামিন বি12, যেটা আমাদের দেহের পক্ষে খুবই প্রয়োজনীয়। ইন্টেন্সিক ফ্যাক্টরগুলো ভিটামিন বি12 এর সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে আমাদের শরীরকে গৃহীত হয়। এই ভিটামিন বি12 এর যদি কম হয় তাহলে আমাদের অ্যানিমিয়া হবে। এগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের মধ্যে শরীর কর্তৃক গৃহীত হয়। এই ভিটামিন গুলো আমাদের শরীরে ডিএনএ তৈরি করতে সাহায্য করে। এই পাকস্থলীর রসে থাকে গ্যাস্ট্রিক লাইপেজ। দেখছি ট্রাইগ্লিসারাইডের ওপর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করছে এবং একটা লাইপেজ একটা হচ্ছে গ্লিসারাইডকে ভেঙে দিচ্ছে। তিনটে গ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড মানে তিনটে গ্লিসারাইড, একটা গ্লিসারাইডকে ভেঙে দিয়ে ডাইগ্লিসারাইডে পরিণত করছে। কে না, গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকা লাইপেজ। এই ফ্যাটি অ্যাসিড গুলো এবার আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসেবে আমাদের গৃহীত হবে কোথায় না, ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা। গ্যাস্ট্রিক জুস এবং আমাদের যে স্টোমাক গুলো মুভমেন্ট করছে, প্রায় প্রতি 20 সেকেন্ডে এরকম করে মুভ করে খাদ্যবস্তুর সঙ্গে ভালো করে পাক রসটা মিশ্রিত করছে। এই যে কাইম সেইগুলো পাক মন্ড তৈরি করছে ভালো করে গ্যাস্ট্রিক জুসের সঙ্গে মিশিয়ে। প্রতি 20 সেকেন্ড অন্তর অন্তর এইরকম মুভমেন্টটা দেখা যায় পাকস্থলীর মধ্যে। পাকস্থলীর মধ্যে লাস্টের দিকের অংশটা হচ্ছে পাইরোলিক স্পিনচার, যেটা ডিওডিনামে এসে মুক্ত হয়। ডিওডিনামে কেমন করে পাকস্থলীর খাবারগুলো আসে সেটা আমরা দেখলাম। এই অ্যাম্পুলা আমাদের যেখানটাতে হেপাটিক গলব্লাডারের যেটা ডাক্ট সেটা এসে এখানটাতে মিলছে। এখানে প্রচুর পরিমাণে গলব্লাডার থেকে যে পিত্তরস সেটা চলে আসে এবং এবং আমাদের ফ্যাটি অ্যাসিডের মধ্যে যেগুলো আরো যে অংশগুলো থাকে হাইড্রোজিনেজ কার্বনের, যেগুলো কি করে না পাকস্থলীর যে রস আম্লিক রসটাকে ক্ষারকীয় করতে সাহায্য করে। ক্ষারকীয় করছে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ক্ষারকীয় হওয়ার জন্য ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষারকীয় মাধ্যমে ট্রিপসিন এবং অন্যান্য উৎসেচকগুলো কাজ করবে। সেই উৎসেচকগুলো কাজ করার জন্য মাধ্যমটাকে ক্ষারকীয় হওয়ার দরকার। ট্রিপসিন উৎসেচকটা পাওয়া যায় আমাদের ট্রিপসিনোজেন থেকে। সেই ট্রিপসিনোজেন ইন্টেন্সিক ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়ে ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেজ, পরে জানবে। এন্টারোকাইনেজের সঙ্গে যুক্ত হয়ে অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত হয়। অ্যাক্টিভ ট্রিপসিন আরো অন্যান্য ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে ট্রিপসিনে পরিণত করে। ট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করে তাকে লোয়ার পেপটাইডে পরিণত করে। প্রোটিন জাতীয় খাদ্য এই লোয়ার পেপটাইড গুলো আরো অনেক খাদ্য তৈরি করে, সেগুলো আর বিস্তারিত বলছি না। সেই খাদ্যগুলো আস্তে আস্তে ডিওডিনামের অংশ থেকে জেজুনামের দিকে এসে পৌঁছায়। এখানে আরো একটা কাজ করে যে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে লাইপেজ, সেই লাইপেজটা ট্রাইগ্লিসারাইড আগে দেখাচ্ছিলাম, সেই ট্রাইগ্লিসারাইড গুলোকে দুটো গ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে ভেঙে দিচ্ছে। এটা তিনটে গ্লিসারাইড যুক্ত ফ্যাটি অ্যাসিডের ছবি দেখলাম, সেই ফ্যাটি অ্যাসিড গুলোকে ভেঙে দিচ্ছে। আর আমাদের যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত রস সেই ফ্যাট জাতীয় খাদ্যগুলোকে ইমালসিফিকেশন অফ ফ্যাট, আমরা দেখতে পাচ্ছি ফ্যাট গুলোকে কিরকম ছোট ছোট দানাতে পরিণত করলো, সেটাকে বলছে ইমালসিফিকেশন অফ ফ্যাট। সেটা ইমালসিফিকেশন অফ ফ্যাটের পরে আমাদের আস্তে আস্তে সেগুলো গৃহীত হবে ক্ষুদ্রান্তের মধ্যে ভিলায়ের ল্যাকটিয়েল দিয়ে। এবার সেই বাইল বা লিভার থেকে যে বাইল পিত্তরস তৈরি হলো সেটা দেখানো হচ্ছে। পিত্তরসটা এবার পৌঁছচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার, সেখান থেকে চলে আসছে ডিওডিনামের
অংশে, হ্যাঁ প্যানক্রিয়াসের অংশ থেকে ডিওডিনামের অংশে সমস্ত রসগুলো এসে পৌঁছাচ্ছে। ক্ষুদ্রান্তের ছবি দেখছি, পাশে আমরা বৃহদান্তের ছবি দেখছি। এই যে সবুজ মতন অংশটা সেটা হচ্ছে জেজুনাম, ইলিয়াম হচ্ছে লাল মতন অংশটা, আর ডিওডিনাম হচ্ছে হালকা বেগুনি মতন অংশটা। এবার এই ক্ষুদ্রান্তগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়ে থাকে, সেইগুলো ভাঁজ করে করে থাকে। ক্ষুদ্রান্তের গায়ে আমরা লক্ষ্য করছি ভিলাই, সেই ভিলাইগুলো আবার এক একটা আঙুলের মতন অংশ 1 মিলিমিটার করে তার লম্বা হয়, 1 মিলিমিটার বলছি, 1 মিলিমিটার করে লম্বা হয়, যেই লম্বা হয়ে আমাদের খাদ্য শোষণের জন্য সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেয়। সারফেস এরিয়াগুলোকে বাড়ানোর পরে এই এক একটা ভিলাইয়ের মধ্যে আবার ছোট ছোট মাইক্রো ভিলাইয়ের মতন অংশ দেখতে পাওয়া যায়, যেগুলো খাদ্যগুলোকে শোষণ করতে সাহায্য করে। এই ভিলাইয়ের গুলোর মধ্যে আমরা দেখছি রক্তজালক এবং ল্যাকটিয়েল। রক্তজালকগুলো খাদ্যের যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো গ্রহণ করে, আর ল্যাকটিয়েল গুলো ফ্যাট জাতীয় খাদ্য লক্ষ্য করছি, ফ্যাট জাতীয় খাদ্যের গ্লোবিলস গুলোকে গ্রহণ করে। এক একটা ভিলাইয়ের মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোভিলাই থাকে, তারা এই সমস্ত পার্টিকেল গুলোকে গ্রহণ করে রক্তের মধ্যে নিয়ে চলে আসে। বলেছিলাম রক্তের মধ্যে হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে প্রথমে মেসেন্ট্রি, হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে আমাদের চলে আসবে যকৃতে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্লুকোজ হিসেবে গৃহীত হয়, সেই গ্লুকোজ গুলো আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসে, অ্যামাইনো অ্যাসিড গুলো ব্লাড স্ট্রিমে চলে আসে, এবং বিভিন্ন রকমের খনিজ লবণ গুলো সেগুলো আমাদের রক্ত জালকের মধ্যে দিয়ে আমাদের শরীরে এসে পৌঁছায়। ফ্যাট গুলো আমাদের এক ধরনের কাইলোমাইক্রন দিয়ে আমাদের শরীর কর্তৃক গৃহীত হয়। বলছিলাম ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ভিলায় থাকা যে ছোট ছোট ল্যাকটিয়েল গুলো আছে, সেই ট্রাইগ্লিসারাইড গুলোকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যে ভেঙে দিয়েছিল সেগুলো আমাদের ক্ষুদ্রান্তে ল্যাকটিয়েল দ্বারা গৃহীত হচ্ছে, কেমন করে সেটা দেখানো হচ্ছে। ফ্যাট জাতীয় খাদ্যগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রূপে আমাদের শরীর কর্তৃক গৃহীত হচ্ছে। খুব ছোট ছোট যে ভিলাইয়ের মধ্যে আবার যে দেখছি ছোট ছোট মাইক্রো ভিলাই, সেই মাইক্রো ভিলাই গুলো গ্রহণ করছে, হ্যাঁ, ফ্যাট জাতীয় খাদ্যগুলোকে। আমরা দেখছি ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাইয়ের মধ্যে আরো সরু সরু যে মাইক্রো ভিলাই কেমন ভাবে ক্ষুদ্রান্তের মধ্যে দেওয়ালে থাকে সেগুলো আমরা লক্ষ্য করছি। খাদ্যবস্তুগুলো শোষণ করাই এর প্রধান কাজ। সেই লুমেনের গুলোর মধ্যে দিয়ে খাদ্যগুলো যখন যায় তখন খাদ্যের মধ্যে অধিকাংশ উপাদানগুলো আমাদের শরীর কর্তৃক গৃহীত হয়। ক্ষুদ্রান্তের শেষ অংশ অর্থাৎ ইলিয়ামে ক্যালসিয়াম গুলো গৃহীত হয়, জিঙ্ক গৃহীত হয়, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। জিঙ্ক হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ভিটামিন বি12 খুব গুরুত্বপূর্ণ। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় যদি ভিটামিন বি12 কম হয়, সেই ভিটামিন বি12 গৃহীত হয়। সেই ভিটামিন বি12 ছাড়াও কিছু বায়ো অ্যাসিড যেগুলো বাইল অ্যাসিড যেগুলো থাকে সেগুলো আবার রক্তের মধ্যে ফিরে আসে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। সেই পাকস্থলীর মধ্যে যে পেরিস্টালটিক মুভমেন্ট হয়, খাদ্যবস্তুগুলো সামনের দিক থেকে অর্থাৎ আমাদের গ্রাসনালীর অংশ থেকে মানে ইলিয়াম ক্ষুদ্রান্তের দিকে পৌঁছানো ছাড়াও এর আরেকটা কাজ করে কি, খাদ্যবস্তুগুলোকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে ছোট ছোট খাদ্যেতে পরিণত করে, এবং যাতে ভালো করে পাকরস এবং অন্যান্য উৎসেচকগুলো মিশ্রিত করতে সাহায্য করে এই পেরিস্টালটিক মুভমেন্টটা। এবার আমরা লক্ষ্য করছি আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের অংশগুলো। পাশে আমরা দেখতে পাচ্ছি বৃহদান্ত আর মাঝখানে হচ্ছে ক্ষুদ্রান্ত। বৃহদান্ত হচ্ছে প্রায় 1 মিটারের মতন লং, যেখানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন গুলো হচ্ছে ভালভের মধ্যে দিয়ে ইলিয়াওসিকাম ভালভের মধ্যে দিয়ে চলে আসে কোথায়, বৃহদান্তে। বৃহদান্তে চলে আসার পরে এখানে কিন্তু কোনো ভিলাই দেখা যায় না। এখানে খাদ্যের অধিকাংশ উপাদান কিছু যেমন জল এবং অন্যান্য গুলো হচ্ছে গৃহীত হয়। এখানে প্রচুর পরিমাণে বিলিয়ন্স টু বিলিয়ন্স ব্যাকটেরিয়া গুলো দেখা যায়। ব্যাকটেরিয়া গুলো এই বৃহদান্তের মধ্যে দেখা যায়, যেগুলো খাদ্যগুলোকে ফাইবারে যেগুলো খাদ্যগুলো ছিল সেগুলোকে ফাইবারে পরিণত করে। এখন সেই খাদ্যগুলো অ্যাসেন্ডিং কোলন অর্থাৎ সামনের দিকে যে কোলন, তারপরে ট্রান্সভার্স কোলন দেখতে পাচ্ছি বৃহদান্তের অংশ,
ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন নিচের দিকের অংশটা, এই যে খাদ্যবস্তু আসছে ডিসেন্ডিং কোলনের মধ্যে দিয়ে, সিগময়েড কোলন, তারপরে হচ্ছে মলাশয় অর্থাৎ অ্যানাসের মধ্যে জমা হচ্ছে, রেকটামের মধ্যে গিয়ে জমা হচ্ছে। সেই রেকটামের মধ্যে আমাদের অজীর্ণ অপাচ্য অংশগুলো মল হিসেবে জমা থাকছে এবং আমাদের শরীরে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের সমস্ত পরিপাক ক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়। আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের প্রান্তিক্সের বই থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে, যদি মনে হয় যে আর একটা জিনিস তোমাদের হয়তো জানানোর দরকার, এই প্রসঙ্গে আমার একটা মনে পড়ে গেল, একজন ছাত্র প্রশ্ন করেছিল যে যকৃৎকে তো বলা হয় সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, এই যে লিভার বা যকৃতে কোনো পাকরস থাকলে না, কোনো এনজাইম না থাকলেও তাকে কেন পৌষ্টিক গ্রন্থির মধ্যে ফেলা হয়? প্রশ্নটা হঠাৎই মনে পড়ে গেল বলে তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, যকৃৎটা কি? যকৃৎটা হচ্ছে কোনো এনজাইম যকৃতে কিন্তু থাকে না। যকৃতের যে উৎসেচক না থাকলেও যকৃৎ আমাদের যে খাদ্যের যে মাধ্যম, সেই মাধ্যমটাকে ক্ষারকীয় করতে সাহায্য করে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টরোক্লোরেট, গ্লাইকোক্লোরেট প্রভৃতি কিছু পিত্ত লবণ থাকে। সেই পিত্ত লবণগুলো আমাদের যে মাধ্যম, সেই মাধ্যমগুলোকে ক্ষারকীয় করতে সাহায্য করে। এই যকৃৎ যদি না থাকতো তাহলে কিন্তু ফ্যাটের ইমালশন হতো না, অর্থাৎ ফ্যাটগুলোকে অবদ্রব তৈরি করতে সাহায্য করে কে? না যকৃৎ। অবদ্রব মানে জিনিসটা বলে দিচ্ছি, ফ্যাটগুলোকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানাতে পরিণত করা, তাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন অফ ফ্যাট। সেটা কে করে? না যকৃৎ। এই ফ্যাটটা যদি ইমালসিফিকেশন অফ ফ্যাট যদি না করতো তাহলে কিন্তু লাইপেজ উৎসেচকটা কিন্তু কাজ করতো না, আর লাইপেজ উৎসেচকটা যদি না কাজ করতো তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করা যেত না। এই জন্য ফ্যাট পরিপাকে হচ্ছে যকৃৎটা খুব গুরুত্বপূর্ণ। আর বললাম যে মাধ্যমটা ক্ষারকীয় করে দিচ্ছে, ক্ষারকীয় মাধ্যম ক্ষুদ্রান্তে চলে আসে, ক্ষুদ্রান্তে বুনার্স গ্রন্থিও খানিকটা অ্যালকালাইন সলিউশন তৈরি করে, যার ফলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে অন্যান্য উৎসেচকগুলো, ক্ষুদ্রান্তের উৎসেচক যেমন তোমার ট্রিপসিন, ইরেপসিন, আন্তিক গ্রন্থির, সেগুলো সব কাজ করবে। সেগুলো কিন্তু আবার আম্লিক মাধ্যমে কাজ করবে না। তাহলে আম্লিক মাধ্যমকে ক্ষারকীয় করার জন্য যকৃতের রসের ভূমিকা আছে। ফ্যাটের ইমালশন তৈরি করতে সাহায্য করে। যকৃৎকে সেই জন্যে পাকস্থ পৌষ্টিক গ্রন্থি বা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে ফেলা হয়। কেন? না এর মধ্যে যদিও কোনো উৎসেচক না পাওয়া যায়, তবুও যকৃৎ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের খাদ্য পরিপাক সম্পূর্ণ হবে না। তাই যকৃৎকে বলা হয় পরিপাক গ্রন্থির মধ্যে। এবং জেনে রেখে দাও, যকৃৎ হলো সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি। আর একটা জিনিস তোমাদের মজার জিনিস বলা হয় না, বলা হয় যে আমাদের যে সাধারণ ক্ষেত্রে যে মলের যে স্ট্রাকচার বা টেক্সচার যেটা বলো, সেটা কেন হলুদ হয়ে থাকে? হলুদ হয়ে থাকে এখানে বিলিরুবিন, বিলিভার্ডিন, আমাদের যকৃতের যে যকৃতের মধ্যে যে পিত্ত লবণগুলো থাকে, সেই পিত্ত লবণগুলো হরিদ্রাব, হরিদ্রাব সবুজ, সেই জন্য আমাদের মলের রঙও হচ্ছে এই হরিদ্রাব বর্ণের হয়ে থাকে প্রধানত। এগুলো তোমাদের আরো কোয়ারিজের জন্য বলে দিলাম। সবাই খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর একটু চেষ্টা করো, চেষ্টা করলেই কিন্তু ভালো ফল করতে পারবে। আর আমি তো তোমাদের সঙ্গেই থাকছি, যখন কোনো কোয়ারিজ হবে এই নাম্বার আছে 9433914950-তে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে স্যার আমি এই প্রশ্নের উত্তর পারিনি, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করলেই হবে, কারণ কল তো ধরা সম্ভব নয়। সেক্ষেত্রে সবাই খুব ভালো থাকো। আর একবার প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি।